পিয়ার বা ভোটের আনুপাতিক হারে সংসদে আসন বণ্টনের পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর মতামত থাকলেও বেশিরভাগ সাধারণ মানুষই জানেন না এর নিয়ম কানুন। বিশ্লেষকরা বলছেন দেশে এই পদ্ধতি বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এতে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি দল পিয়ার পদ্ধতির দাবি তুলেছে, তবে এ নিয়ে কোনো ঐকমত্য হয়নি এখনো। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি আসলে বাংলাদেশের জনগণের জন্য কতটা প্রযোজ্য বলে আপনি মনে করেন? এটা তো এখন আমাদের সবচেয়ে আলোচিত বিষয় পিআর পদ্ধতিটা নিয়ে। এখন পিআর পদ্ধতি বাংলা মানে পৃথিবীতে মোটামুটি 130টার মতন দেশে চালু আছে। একেবারে যে চালু তাই তা না, চালু আছে 130টার মতন দেশে। এর ভেতরে বেশিরভাগ দেশই হচ্ছে রাজা শাসিত অথবা প্রেসিডেন্ট শাসিত। আপনি জানেন যে আমাদের দেশে যখন আমরা জেনারেল এরশাদের প্রেসিডেন্সিয়াল ফর্মের অধীনে ছিলাম, তখন প্রেসিডেন্ট মানেই হচ্ছেন তিনি সর্বেসর্বা। অর্থাৎ প্রেসিডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য তার কিছু লোক দরকার। আমরা এখন যেটা আসন ভিত্তিক নির্বাচন হয়, সে আসন ভিত্তিক নির্বাচনে ওই আসনে সর্বোচ্চ ভোট পাওয়ার পরে একজন প্রার্থীকে নির্বাচিত হতে হয় এবং এলাকার লোক তাকে চেনেন, জানেন যে তিনি আমার প্রার্থী, তিনি আমার প্রতিনিধি, তিনি আমার নেতা। কিন্তু যখন পিয়ার ভিত্তিক নির্বাচন হবে, যদি হয়, তাহলে আপনি স্থানীয়ভাবে কোনো নেতাকে আপনি চিহ্নিত করবেন না। আপনি কি করবেন? আপনি যে আপনার দলকে ভোট দেবেন। আপনি একটা জিনিস জানেন যে আমাদের কিন্তু অনেক লোকে ভোট দেওয়ার সময় ভোটাররা তারা প্রার্থী বিবেচনাতেই ভোট দেন। তারা কিন্তু দলকে তো মাথায় রাখেন, এটা ঠিকই, কিন্তু তারপরেও যদি ভালো প্রার্থী থাকেন তাহলে সেই আনুপাতিক মানে দুজনের মধ্যে তুলনামূলক ভাবে যিনি ভালো প্রার্থী তাকে ভোট দেন, তিনি যে দলেরই হোক না কেন। এটা অনেক ক্ষেত্রেই ঘটে। এটা আর ঘটবে না যদি আনুপাতিক হারে নির্বাচন হয়। এতে একটা ফায়দা যেটা হবে, ফায়দাটা হচ্ছে যে নেতারা, অনেক সময় অনেক নেতাই আছেন আমাদের দেশে, দেখবেন আপনি, যারা নির্বাচিত হননি কোনো কালে, কারণ তিনি তার আসনে তুলনামূলকভাবে অন্য ভালো প্রার্থী নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি হয়তো বড় মাপের নেতা। এখন কি হবে যে যখন আপনার আনুপাতিক হারে নির্বাচন হবে, তখন তালিকায় হয়তো তার নাম প্রথম দিকে। মনে করেন সেই দল 20% ভোট পেল, 20% ভোট পেলে 60 জন সংসদে আসবেন যদি 300 আসন হয়, আর যদি 400 হয় তাহলে 80 জন আসবেন। তাহলে তার নাম হয়তো 30-40-এর মধ্যে থেকে গেল, তিনি অনায়াসে পার্লামেন্টে আসবেন। কিন্তু সেই ভদ্রলোক হয়তো দেখা গেল যে আসন ভিত্তিক নির্বাচনে নির্বাচিত হতে পারবেন। এটা তার ফায়দা। আরেকটা ফায়দা হবে কি, যে আপনি 91 সালের নির্বাচনটার একটা আপনাকে পরিসংখ্যান বলি। সেটা হচ্ছে 91 নির্বাচনে জাকের পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা দেশে প্রায় সমান সমান ভোট পেয়েছিল। জাকের পার্টি পেয়েছিল হচ্ছে 1.22% ভোট, আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পেয়েছিল 1.19% ভোট। কিন্তু আসন ভিত্তিক নির্বাচনে কমিউনিস্ট পার্টি 5টা আসন পেয়েছিল, জাকের পার্টি কোথাও কোনো আসন পায় নাই। কিন্তু যদি আনুপাতিক হারে নির্বাচন হয়, সংখ্যানুপাতিক হারে, তাহলে ওই নির্বাচনে জাকের পার্টি এবং কমিউনিস্ট পার্টি দুটি 4টা করে আসন পেত। এটা এখন ফায়দাটা কি? আচ্ছা, আমি আরেকটু পরিষ্কার হতে চাই যে পিআর পদ্ধতিতেও ভোটাররা মার্কা দেখে ভোট দেবেন, এখন তো প্রার্থী দেখে ভোট দেন। তারপরেও দেখা যায় যে প্রয়োজনের সময় জনপ্রতিনিধি খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে এই পিআর পদ্ধতিতে যদি ভোট হয়, সাধারণ মানুষ আসলে কার কাছে যাবে, দলের কার কাছে গেলে তারা সুযোগ সুবিধা পাবে? এবং আমাদের দেশে কিন্তু দেখা যায় যে মার্কায় সিল দিতেও অনেকে পারেন না, তারা কিভাবে এই জটিল পদ্ধতি বুঝবেন? না, ওই মার্কাতেই তো ভোট দেন আমাদের লোকজন, এখনো সে মার্কাতেই ভোট দেবেন। তারা হয়তো দেখা গেল যে আপনার কলা গাছ মার্কা, তেঁতুল গাছ মার্কা, তারপরে হচ্ছে আপনার এই ধরনের মার্কা টার্কা থাকলো, তাতে তিনি একটা ভোট দিলেন আর কি। ভোট দেওয়ার পরে সেই ভোট গুনে হলো। এখন আপনি বললেন প্রার্থী বাছাই করা। এখন মনে করেন আমি আপনাকে একটা জেলার কথা বলি, নড়াইল জেলা ধরেন। নড়াইল জেলা এখন 2জন প্রতিনিধি নির্বাচিত হন। এই মুহূর্তে নড়াইল জেলার কেউ জাতীয় পর্যায়ের কোনো নেতা নেই। কোন দলই দেখা যাবে যে নড়াইল জেলার কাউকে হয়তো আপনার ওইভাবে শীর্ষ 60, শীর্ষ 50, শীর্ষ 100-র মধ্যে রাখবেন না, দলের নেতা ওভাবে নেই। ফলে
সেই সব দলের থেকে যারা যত প্রার্থী হোক তারা আসবেন না। আবার দেখা যাবে যে আমার নিজের জেলা, নামটা আর বলি না, আমার নিজের জেলা থেকে হয়তো দেখা গেল যে আমার উপজেলা থেকে হয়তো 5 জন প্রতিনিধি চলে আসলেন, কারণ 5 জন 5 দলের হয়তো তারা শীর্ষ নেতার তালিকায় আছেন, তারা চলে আসবেন। আরেকটা জিনিস যেটা খুব বাজারে বলা হচ্ছে পিয়ার পদ্ধতির পক্ষে, সেটা হচ্ছে যে আগে যে মনোনয়ন বাণিজ্য হতো, মনোনয়ন বাণিজ্য হবে না। তো মনোনয়ন বাণিজ্য কেন হবে না ভাই? আপনি তো 60 জনের মধ্যে নাম ঢুকানোর জন্য আপনি অস্থির হয়ে থাকবেন। আপনার দল মনে করেন 18% ভোট পেল, 18% ভোট পেলে আপনি 3, 8, 54টা আসন পাবেন আপনি। তা আপনি তো আগের থেকে চেষ্টা করুন, আপনি জানেন না কত পার্সেন্ট ভোট পাবেন, আপনি চেষ্টা করুন। স্বতন্ত্র প্রার্থীদের কি হবে এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। প্রার্থী কে হবে? স্বতন্ত্র প্রার্থীদের কি হবে? স্বতন্ত্র প্রার্থী যারা, স্বতন্ত্র তো দাঁড়াতে পারবে না, স্বতন্ত্র দেখে আউট। স্বতন্ত্র তো কোনো দল নেই, আপনার দলকে বাঁচতে হবে। এটি তো গেল দল এবং ব্যক্তির কথা। জনগণ আসলে এখান থেকে কি ধরনের সুবিধা পাবে? জনগণ কোনো কালেই কোনো সুযোগ পায় না। জনগণের হচ্ছে যে ওই শেষ পর্যন্ত ওইদিকে আম চলে যাবে, দুধ চলে যাবে, আটিটা জনগণের হাতে, এবং দেখা যাবে যে জনগণ আটি চুপবে, আর কিছুই করবে না। আর আরেকটি বিষয় একটু জানাবেন যে বর্তমানে অধিকাংশ রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে। বিএনপি সহ সমমনা দল এই পদ্ধতির বিপক্ষে। এটি কেন বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে দেখেন, যেমন 91 নির্বাচন, আমি 91 নির্বাচনটা বারবার বলতেছি যে আমাদের যে কটা নির্বাচন হয়েছে আমাদের সবচেয়ে ভালো নির্বাচন ছিল সেটা। 91 নির্বাচনে বিএনপি পেয়েছিল হচ্ছে 30.8% ভোট, আর আওয়ামী লীগ পেয়েছিল 30.08% ভোট। একই 30-এর পরে সামান্য ফ্র্যাকশন, এই সামান্য ফ্র্যাকশনে আপনার বিএনপি ভোট আসন পেয়েছিল হচ্ছে 140টা, আওয়ামী লীগ পেয়েছিল হচ্ছে 88টা। কিন্তু যদি আপনার ওই ভিত্তিক হয়, পিআর ভিত্তিক হয়, তাহলে বিএনপি তখন দেখা যায় ভোট তার হবে 93টা আসন পাবে সে। এখন এরা কেন বিরোধিতা করতেছে বড় বড় দল? কারণ বড় দলরা জানে যে তাদের আসন ভিত্তিক নির্বাচনে তারা ওইভাবে নির্বাচিত হয়ে আসবে যেখানে সে ম্যাক্সিমাম ভোট পাচ্ছে। কিন্তু ছোট যে দল, এখন যেমন ধর আমি নাম বলেন, নাম বলে হয়তো মাইন্ড করতে পারে যে উত্তরবঙ্গের একজন যে নেতা আছেন, যিনি ঢাকা শহরে গতবার উপনির্বাচনও করেছিলেন, নাটক টাটকও করেন, তার দল মনে করেন একটা দাঁড়ায় কেন? অথবা ধরেন যে যদি বাংলাদেশে ভিখারি সমিতি একটা গঠন হয়, এই ভিখারি সমিতি গঠন করে তারা যদি নির্বাচন করে এবং ইলেকশন কমিশন যদি তাদেরকে দয়া করে রেজিস্ট্রেশন দিয়ে দেয়, তাহলে ভিখারি সমিতিকে আপনি মনে করেন না যে আমাদের প্রতিটি গ্রামে 10 জন ভিখারি আছে, 10 জন ভিখারি তার পরিবার যদি আপনি হিসাব করেন, তারা 10টা করে ভোটও যদি পায় প্রত্যেকটা কেন্দ্রে, আসন কেন্দ্রে 4,500 কেন্দ্রে তারা ভোট পাবে 45, আপনার হচ্ছে 10টা করে ভোট পেলে 4,500 কেন্দ্রে ভোট পাবে 45,000, আপনার মানে তাদের ভোট চলে আসবে প্রায় 4 লাখের মতন ভোট চলে আসবে। এই যে ভোট চলে আসবে, আসলে পরে দেখা যাবে কি তারাও সংসদে তাদেরও একজন প্রার্থী। প্রতিনিধিত্ব করার সুযোগ চলে আসতে পারে। জনাব আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।